আচ্ছা, আমরা স্টার্ট করব। কথা শোনা যায়? জি স্যার, শোনা যাচ্ছে স্যার। জি স্যার, শোনা জি যাচ্ছে। স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, তো তোমাদের আজকে থেকে নতুন একটা টপিক শুরু হবে, ঠিক আছে? টপিকটা হচ্ছে কি, সিকোয়েন্সিয়াল সার্কিট। স্যার, আমাদের মিডের খাতা দেখছেন? আর সব দেখা হয় নাই। স্যার, মার্কস কেমন আসছে? মার্কস মোটামুটি ভালোই। যে কয়টা দেখছি খারাপ আছে না। স্যার, আমাদের ফাইনাল কি 25 মার্কে হবে? ফাইনাল কত মার্কস হবে আমি এখনো জানি না, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, তো তোমাদের মানে সিকোয়েন্সিয়াল সার্কিট বোঝানোর আগে আগে একটা এক্সাম্পল দিয়ে দেখাই। ধরো একটা সার্কিট আছে, সার্কিটটাকে বলা হচ্ছে কাউন্টার। তো কাউন্টার সার্কিট যেটা করবে, যে ধরো আমি যদি কি বলবো, 2 বিট একটা কাউন্টার সার্কিট বানাই, ঠিক আছে? তো 2 বিট কাউন্টার সার্কিটটা কিরকম হতে পারে? ধরো প্রথমে আউটপুট দিল 0 0, ঠিক আছে? আমি যদি 1 ইনপুট দেই, আউটপুট দিল 0 0। এরপরে যদি আমি আবার পরে 1 ইনপুট দেই, ঠিক আছে, তাহলে ধরো আউটপুট দিল 0 1। দেন আবার 1 ইনপুট দিল, আউটপুট দিল 1 0। এরপরে 1 ইনপুট দিলে আউটপুট দিল 1 1, ঠিক আছে? এরপরে ধরো আবার 1 ইনপুট দিলে এই 0 0-তে ফেরত আসলো। তো আমি কি করতেছি, আমি আসলে 2 বিট কাউন্টার যেটা করতেছে 0 থেকে 3 পর্যন্ত কাউন্ট করতেছে। কাউন্ট করে সে আবার পিছে ব্যাক করতেছে, ঠিক আছে? মানে 0 1 2 3, দেন আবার 0 1 2 3। তো এখানে ইনপুট দেখো, আমি জাস্ট 1 ইনপুট দিচ্ছি, ঠিক আছে? যখন 1 ইনপুট দিচ্ছি একটা করে কাউন্ট করতেছে। তো এখন ব্যাপারটা হচ্ছে, এটা তুমি এই কয়েকদিন তোমরা যা যা শিখছো সার্কিট ডিজাইনে, তো সেটা দিয়ে যদি করার চেষ্টা করি, ঠিক স্যার, এটা আছে? কি অনেকটা লুপের মতো? অনেকটা সার্কিটটা দেখবো অনেকটা লুপের মতোই হবে, আচ্ছা। ঠিক আছে? আচ্ছা, আমি আগাচ্ছি। দেখো যে, তো আমরা এই কয়দিন যেভাবে আমরা শিখছি, ঠিক আছে? ধরো আমার এ ইনপুট আছে, ধরো এক্স ইনপুট আছে, আর A1 A0 আউটপুট আছে, ঠিক আছে? এখন কি করবা? এখন যদি আমি এটা ট্রুথ টেবিলে বানাইতে চাই, কি হবে? 1 ইনপুট দিলে 0 0 পাচ্ছি, আবার তো 1 ইনপুট দিলে 0 1 পাওয়া সম্ভব না। তো আমি যে 0 1 পাচ্ছি বা 1 0 পাচ্ছি, সেটা আসলে কার উপর ডিপেন্ড করতেছে? এটা কিন্তু ডিপেন্ড করতেছে আগে আমি কি আউটপুট দিছি, ঠিক আছে? যদি আমি জানি যে আগে 0 1 আউটপুট দিছি, তাহলে পরের বার 1 0 আসবে। যদি আমি জানি যে আগে 1 0 আউটপুট দিছি, তাহলে পরেরটা 1 1 আউটপুট আসবে। তো এখানে সিকোয়েন্সিয়াল সার্কিটে ব্যাপারটা কি হচ্ছে, এমনিতে কম্বিনেশনাল সার্কিট আমরা এই কদিন দেখছি, কম্বিনেশনাল সার্কিট, কম্বিনেশনাল সার্কিটে জাস্ট ইনপুটের উপর আউটপুটটা ডিপেন্ড করতো। আর এখন জাস্ট ইনপুটের উপর আউটপুটটা ডিপেন্ড করবে না, এখন হচ্ছে ইনপুট আর আগের যে আউটপুটটা, প্রিভিয়াস কোন আউটপুটের উপর এখনকার আউটপুটটা ডিপেন্ড করবে, ঠিক আছে? তো ব্যাপারটা দেখতে অনেকটা এরকম হবে। ধরো আমার এমনি একটা কম্বিনেশনাল সার্কিট আছে,
ঠিক আছে, এমনি একটা কম্বিনেশনাল সার্কিট আছে, কম্বিনেশনাল সার্কিটে ধরো ইনপুট দিচ্ছি আমি। ঠিক আছে, কম্বিনেশনাল সার্কিটে ইনপুট দিচ্ছি, আর এখানে আমি আউটপুট পাচ্ছি। এইটা স্বাভাবিক, আমরা এই কয়দিন যা দেখে আসছি। কিন্তু যখন এরকম কোনো প্রবলেম আমার সলভ করতে হবে যেখানে ইনপুটের উপরও ডিপেন্ড করে আর আগের আউটপুটের উপরও ডিপেন্ড করে, তখন আমার যেটা করতে হবে, আমি নতুন একটা কম্পোনেন্ট আনবো। দেখো, একটা স্টোরেজ আনবো। ঠিক আছে, এটা কিন্তু আমাদের মানে আগে কিন্তু আমাদের কোনো মেমোরি বা স্টোরেজ ছিল না এই কয়েকদিন যা সার্কিট দেখছি। ঠিক আছে, যেটা হবে, স্টোরেজে আমি কোন একটা কিছু স্টোর করব। ঠিক আছে, যেটার নাম আমি দিচ্ছি স্টেট। ঠিক আছে, নেক্সট স্টেট দিচ্ছি। স্টেট দিয়ে আমি কি বুঝতেছি, এখন যে আমি আউটপুটটা দিছি সেইটা বুঝার জন্য আমি নেক্সট স্টেটটা রাখতেছি বা এখনকার অবস্থাটা রাখতেছি, সরি পরের অবস্থাটা রাখতেছি। ঠিক আছে, এটাকে আমি স্টোরেজে সেভ করে রাখবো। এবং দেখো, আমি যে জানি যে আগে যে আউটপুটটা পাইছি সেটার উপর এখনকার আউটপুটটা ডিপেন্ড করতেছে। সরি, আগে যে আউটপুটটা পাইছি সেটার উপর এখনকার আউটপুটটা ডিপেন্ড করবে। তাহলে আমার কি হবে, আগে যে স্টেটটা ছিল সেটাও এই সার্কিটে ইনপুট হিসেবে আসবে কিন্তু। ঠিক আছে, সো এখন যেটা স্টোরেজে আছে, সেটা ইনপুট হিসেবে কম্বিনেশনাল সার্কিটে আসবে। তাহলে দেখো কি হচ্ছে, স্টেট দিয়ে আমরা যেটা বুঝতেছি যে আগের আউটপুট কি ছিল সেটা স্টোরেজে সেভ করা আছে। আমি যেটা করতেছি, কম্বিনেশনাল সার্কিটে ইনপুট হিসেবে নর্মাল ইনপুট দিচ্ছি এবং প্রেজেন্ট স্টেট যেটা সেটাও এখানে দিচ্ছি। ঠিক আছে, এবং সেটার উপর ডিপেন্ড করে পরের আউটপুট দিচ্ছি আর এটাকে স্টোরেজে সেভ করে রাখতেছি। মানে এখন যে আউটপুট দিচ্ছি সেটাকে স্টোরেজেও সেভ করে রাখতেছি। ঠিক আছে, সো আমরা যে কাউন্টারের যে সার্কিটটা মানে কাউন্টারের যে প্রবলেমটা দেখলাম, আমি কাউন্ট করতেছি, এখানে ব্যাপারটা কি রকম হবে দেখো, এখানেই দেখাই যে আমি যখন 1 ইনপুট দিব, যদি স্টোরেজে 1 ইনপুট দিলে প্রথমে আউটপুট দিবে 0 0। ঠিক আছে, এবং এখানে স্টেট আমরা আলাদা কিছু রাখবো না, আমরা স্টোরেজে 0 0ই সেভ করে রাখবো। ঠিক আছে, আচ্ছা, এরপরে আমি যখন আবার 1 ইনপুট দিব, যেটা হবে, স্টোরেজ থেকে আমি দেখব যে স্টোরেজে 0 0 ছিল। ঠিক আছে, সেইটা দেখে আমি এখন 0 1 দিব আউটপুট, এবং এখানেও এখন স্টোর হবে 0 1। এরপর আমি যখন আবার 1 দিব, দেখবো যে এখানে 0 1 আগেরটা আউটপুট ছিল, আমি এখন সেই অনুযায়ী 1 0 আউটপুট দিব। ঠিক আছে, এটা হচ্ছে অনেকটা আমার সিকোয়েন্সিয়াল সার্কিটের কনসেপ্টটা, যে নর্মাল কম্বিনেশনাল সার্কিটে আগের আউটপুটের উপর এখনকার আউটপুট ডিপেন্ড করতো না, কিন্তু সিকোয়েন্সিয়াল সার্কিটে আগের আউটপুটের উপর এখনকার আউটপুটটা ডিপেন্ড করবে, এবং এটার জন্য আমাদের একটা স্টোরেজ লাগবে। ঠিক আছে, এতটুকু ক্লিয়ার তোমাদের? এটা পর্যন্ত কারো কোয়েশ্চেন থাকলে বলো। স্যার 0 1 ফার্স্টে তো স্যার 0 0 স্টোরেজের ছিল, বিষয়টা 0 বুঝিনি। 0 থেকে 0 1 হয়ে গেছে, তারপর 1 0 হয়ে গেছে, মানে আমাদের কি মানে 1 1 করে চেঞ্জ হচ্ছে? হ্যাঁ, মানে এটা আমি এইভাবে ডিজাইন মানে আমি এখনো জানি না এটা যে সব সিকোয়েন্সিয়াল সার্কিটের জন্যই তা না, এটা জাস্ট একটা এক্সাম্পল দেখাইছি যে কাউন্টার নামে একটা সার্কিটের এক্সাম্পল। কাউন্টার কি করে, যে একদম নর্মাল একটা কাউন্টার যেটা 2 বিট কাউন্টার,
এটা 00011011 এইভাবে কাউন্ট করতে থাকবে। যখন আবার 11 পাবে আবার 00 তে ব্যাক করবে। এটা হচ্ছে কাউন্টারের কাজ। তার মানে স্যার এটা স্যার আমার একটা সিকোয়েন্সের উপর ডিপেন্ড করতেছে। হ্যাঁ, আচ্ছা স্যার, এটা 3 তে গেলে কি আবার 0 তে ব্যাক করবে, মানে অন্য কোনো নাম্বারে যেতে পারবে না? 3 বিটে বুঝি নাই কোশ্চেনটা। না মানে আপনি বললেন না যে 0 থেকে 3 পর্যন্ত যাওয়ার পরে ও আবার যদি মানে আবার যদি আমরা ইনপুট 1 দিই তাহলে ও আবার 0 তে ব্যাক করবে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, তো এটা কি 3 এর বেশি যেতে পারবে না? পারবে। তুমি যদি 3 এর বেশি যাইতে চাও তাহলে তোমার 3 বিট আউটপুট দিতে হবে। ও, আচ্ছা আচ্ছা বুঝতে পারছো? এই জন্য আমি এখানে বলে দিছি না যে 2 বিট। আচ্ছা, বুঝছি। এখানে অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হচ্ছে, এখন যে তোমার আউটপুট 01 দিতে হবে সেটা তুমি কিভাবে বুঝবা? আগের আউটপুট যে 00 ছিল সেটা থেকেই তো বুঝবা। মানে তুমি আগে কোন নাম্বারটা কাউন্ট করছো। আগে যদি 1 কাউন্ট করে থাকো এখন 2 দিবা। এখন যদি 2 কাউন্ট করে থাকো, আগে যদি 2 কাউন্ট করে থাকো এখন 3 দিবা। এই যে আগে আমি কি করছি সেটার উপর এখনকার আউটপুটটা ডিপেন্ড করতেছে। ঠিক আছে, এটা হচ্ছে সিকোয়েন্সিয়াল সার্কিটের কনসেপ্টটা। এতটুকু ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তাহলে দেখো তো তোমার সিকোয়েন্সিয়াল সার্কিট হয় দুই ধরনের। আর তোমাদের যেগুলো আমি পড়াচ্ছি সেগুলো তোমরা ইসেই পাবা, স্লাইডে আছে। ঠিক আছে, স্লাইড তোমাদের এমনি দিয়ে দিব, বাট আমি আপাতত স্লাইড দেখে আর পড়াচ্ছি না। ঠিক আছে, দুই ধরনের সিকোয়েন্সিয়াল সার্কিট আছে, একটা হচ্ছে সিঙ্ক্রোনাস সিকোয়েন্সিয়াল সার্কিট আর একটা অ্যাসিঙ্ক্রোনাস সিকোয়েন্সিয়াল সার্কিট। তো আচ্ছা, তো সিঙ্ক্রোনাস সিকোয়েন্সিয়াল সার্কিটটা কি? যেটা হচ্ছে টাইমের উপর ডিপেন্ড করবে। ঠিক আছে, টাইমের উপর যেটা ডিপেন্ড করবে সেটা হচ্ছে সিঙ্ক্রোনাস সিকোয়েন্সিয়াল সার্কিট। আর যেটা টাইমের উপর ডিপেন্ড করবে না সেটা হচ্ছে অ্যাসিঙ্ক্রোনাস সিকোয়েন্সিয়াল সার্কিট। তো নর্মালি যেটা করা হয় যে একটা সিগন্যাল থাকে যেটাকে বলা হচ্ছে ক্লক সিগন্যাল। ঠিক আছে, এটা যে কোনো পিসির ক্ষেত্রে এইভাবে কাজ করে। যে কোনো কম্পিউটার সিস্টেমেই নর্মালি একটা ক্লক সিগন্যাল থাকে। ঠিক আছে, ক্লক সিগন্যালটা যেটা করে, ক্লক সিগন্যালটা দেখতে অনেকটা এরকম হয়। মানে কি হচ্ছে, একটা নির্দিষ্ট টাইম 0 থাকবে, একটা নির্দিষ্ট টাইম 1 থাকবে, আবার একটা নির্দিষ্ট টাইম 0 থাকবে, আবার একটা নির্দিষ্ট টাইম 1 থাকবে। ঠিক আছে, এটাই হচ্ছে ক্লক সিগন্যাল, এটা কনস্ট্যান্টলি আসতে থাকে। ঠিক আছে, তো সিঙ্ক্রোনাস সিকোয়েন্সিয়াল সার্কিটটা কি? এই যে সিঙ্ক্রোনাস সিকোয়েন্সিয়াল সার্কিটে যত কাজ হবে, ঠিক আছে, এটা একমাত্র ধরো তুমি একটা ইনপুট দিলা, সেটার জন্য আউটপুট পাবে একমাত্র যদি ক্লকের একটা নির্দিষ্ট অবস্থায় থাকে। ধরো এমন হইতে পারে যে ক্লক 0 থাকলেই একমাত্র আমি আউটপুট চেঞ্জ করব, বা ক্লক 1 থাকলেই একমাত্র আউটপুট চেঞ্জ করব। ঠিক আছে, এটা হচ্ছে সিঙ্ক্রোনাস সিকোয়েন্সিয়াল সার্কিট, মানে ক্লক সিগন্যালের উপর ডিপেন্ড করতেছে। আর অ্যাসিঙ্ক্রোনাস সিকোয়েন্সিয়াল সার্কিট হচ্ছে ক্লকের উপর ডিপেন্ড করে না, তুমি যখনই ইনপুট দাও না কেন সেই অনুযায়ী আউটপুট চেঞ্জ হবে। ঠিক আছে, অ্যাসিঙ্ক্রোনাস সিকোয়েন্সিয়াল সার্কিটটা আমরা এখনই পুরোপুরি বুঝবো না, মেইনলি সিঙ্ক্রোনাস সিকোয়েন্সিয়াল সার্কিট নিয়ে আমরা আগাবো। সো এটা মাথায় রাখো, একটা ক্লক সিগন্যালের উপর আমাদের আউটপুট অলওয়েজ ডিপেন্ড করবে। এটা নিয়ে কোশ্চেন আছে কারো? আচ্ছা, আগে
আচ্ছা, তো এখন আমরা যে দেখলাম এইরকম একটা সার্কিট আছে আর এখানে স্টোরেজ আছে, ঠিক আছে। সো স্টোরেজ আমরা কিভাবে ডিজাইন করতে পারি বা কি কি স্টোরেজ আমরা ইউজ করতে পারি সেটা আমাদের প্রথমে জানা দরকার। তো প্রথমে আমরা যেসব স্টোরেজ দেখবো সেটাকে বলে হচ্ছে ল্যাচেস, ঠিক আছে। তো এরকমই একটা স্টোরেজ আছে। আচ্ছা, এটা বলে না, আমরা এখন যে স্টোরেজ গুলো দেখবো সব হচ্ছে 1 বিট স্টোরেজ, ঠিক আছে, মানে জাস্ট 1 বিট স্টোর করতে পারে। তো এটা দেখি যে একটা আছে যেটা হচ্ছে এসআর ল্যাচ, ঠিক আছে। এটা যেমন একটা স্টোরেজ। তো এসআর ল্যাচটা কি, এসআর ল্যাচের সার্কিটটা কেমন দেখাই। আচ্ছা দেখো, এখানে যেটা হচ্ছে, এখানে ইন্টারেস্টিং জিনিসটা দেখো, যেটা আমার আউটপুট সেটাই কিন্তু আবার ইনপুটে আসতেছে। দেখো এখানে যে আউটপুটটা সেটা আবার ঘুরে এই নর গেটে আসতেছে, এখানে যে আউটপুটটা সেটা আবার ঘুরে এই নর গেটে আসতেছে, ঠিক আছে। তো এখন দেখাই কিভাবে আসলে কাজটা করে। এই এস আর আর হচ্ছে আমার এই ল্যাচের ইনপুট। তো আমি এস আর আর এর ভ্যালু যেটা দিব সেই অনুযায়ী এই মেমোরিতে স্টোর হবে, ঠিক আছে। তো কিউ হচ্ছে আমার এই 1 বিট মেমোরি, মানে কিউ এর ভ্যালু যেটা হবে সেটাই আমি এখানে স্টোর করে রাখছি। কিউ এর ভ্যালু যদি 1 হয় তাহলে আমি এস আর ল্যাচে 1 স্টোর করে রাখছি, কিউ এর ভ্যালু 0 হলে এস আর ল্যাচে 0 স্টোর করে রাখছি। আরে কিউ বার হচ্ছে এখানে যদি 1 থাকে কিউ বারে আমি 0 পাবো, এখানে যদি 0 থাকে কিউ বারে 1 পাবো, এটাই। তো দেখো আসলে এখানে ব্যাপারটা কি হচ্ছে, এটা একটু বুঝাটা কঠিন, তো এটা একটু খেয়াল করে শুনতে হবে। দেখো আমি যদি এস এর ভ্যালু 1 দেই আর আর এর ভ্যালু 0 দেই তাহলে কি স্টোর হবে, ঠিক আছে। তো এস এর ভ্যালু যদি 1 দেই, এস এর ভ্যালু 1 দেওয়া মানে কি, কোনো একটা অর গেটে একটা ইনপুট 1 হইলেই তো আউটপুট 1 হয়, তাই না। সো কোনো একটা নর গেটে যে কোনো একটা ইনপুট 1 হইলেই আউটপুট 0 হবে। তো এখানে যেহেতু S1, আমার এই নর গেটের আউটপুট 0 হবে। সো কিউ বার এখন 0 হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, কিউ বার যেহেতু 0, এই নর গেটের ইনপুট কি কি, আর 0, এই কিউ বারও 0। সো অর গেটের নর গেটের আউটপুট দুইটাই যদি 0 হয় আউটপুট হবে 1, ঠিক আছে। সো এখন কিউ এর ভ্যালু হবে হচ্ছে 1। তো আমি যদি সেট এর ভ্যালু 1 দেই আর রিসেট এর ভ্যালু 0 দেই তাহলে আমার এই ল্যাচে 1 স্টোর হবে, ঠিক আছে। এবং এইটা দেখো, এটা কখনোই হারায় যাবে না, ঠিক আছে। এটাকে কেন আমরা মেমোরি বলতেছি, কারণ এই যে কিউ 1 হয়ে গেছে, এই 1টা আবার এখানে আসতেছে, এখানে 0 পাচ্ছি, এই 0টা আবার এখানে যাচ্ছে, এখানে 1 পাচ্ছি, এটা হইতেই থাকবে, ঠিক আছে।
এই ইনপুটের জন্য বোঝা গেছে কি হইলো? স্যার আবার একটু বোঝান স্যার। দেখো, আমি যদি এস এর ভ্যালু 1 দেই আর আর এর ভ্যালু 0 দেই, তাহলে কি হবে? কোন একটা নর গেটে, নর্মালি দেখো এখানে দেখাই, কোন একটা অর গেটে ধরো আমি এ ইনপুট দিচ্ছি আর বি ইনপুট দিচ্ছি। এখন যদি বলি বি এর ভ্যালু 1, তাহলে তাহলে তোমার আসলে এ এর ভ্যালু কি সেটা জানার দরকার নেই। কারণ কি, এ প্লাস বি এটা ইকুয়াল টু তখন এ প্লাস 1 হবে, যেটা ইকুয়াল টু 1। সো অর গেটের ক্ষেত্রে যে কোনো একটা ইনপুট 1 হওয়া মানে আউটপুট 1 হবে। তো এটা যদি নর গেট হয়, নর গেটের ক্ষেত্রে কি যে কোনো একটা ইনপুট 1 হওয়া মানে আউটপুট 0 হবে। তো এখানে যেহেতু আমি S1 দিচ্ছি, এই নর গেটের আউটপুটটা 0 হবে, সো কিউ বার তখন 0 হবে। এখন দেখো এই কিউ বারই ইনপুট হিসেবে এই নর গেটে যাচ্ছে, সো এই নর গেটের কিউ বার ইনপুটটা 0, আর এর ভ্যালু 0। ঠিক আছে, সো এই নর গেটের ইনপুট দুইটাই 0। কোন একটা নর গেটের ক্ষেত্রে যদি ইনপুট দুইটাই 0 হয়, তাহলে কি হবে? 0 প্লাস 0 সেটার নর, মানে আমি 1 পাবো। এর জন্য আমি কিউ এর ভ্যালু 1 পাচ্ছি। সো আমি যদি এই এসআর ল্যাচে 1 স্টোর করতে চাই, তাহলে আমি ইনপুট হিসেবে 1 0 দিব। ঠিক আছে, বুঝা গেছে জিনিসটা? জি স্যার। আচ্ছা, এখন দেখো আমি যদি দুইটাই 0 দেই, তাহলে কি হয়? আচ্ছা, প্রথমে বলে নি, এই যে 0 দিচ্ছি, দুইটাই 0 দিচ্ছি, এখন কি আছে? এখন আমরা কি জানি? কিউ এর ভ্যালু আছে 1, কিউ বারের ভ্যালু আছে 0। ঠিক আছে, এইটা আমরা এখানে স্টোর করছি। ঠিক আছে, অলরেডি আমাদের কিউ এর ভ্যালু 1 আছে, কিউ বারের ভ্যালু 0 আছে। এই অবস্থায় আমি এস 0 দিলাম আর 0 দিলাম, তাহলে কি হয় দেখো। আচ্ছা, তো এখন দেখো কিউ এর ভ্যালু যেহেতু 1, এস এর ভ্যালু 0, এই 1 আর 0 নর গেটে ইনপুট হিসেবে যাচ্ছে, সো আউটপুট হবে কিন্তু 0। ঠিক আছে, সো কিউ বারের ভ্যালু এখন 0ই হবে। যে নর গেটে কিউ 1 যাচ্ছে, এস 0 যাচ্ছে। তো আমরা অলরেডি জানি নর গেটে ইনপুট 1 হওয়া মানে, যে কোনো একটা ইনপুট 1 হওয়া মানে আউটপুট 0 হবে। আর এখানে কিউ বারের ভ্যালু যে 0 পাইলাম, সেই 0টা এই নর গেটে যাচ্ছে, আর এর ভ্যালু আমরা জানি যে 0 আছে। ঠিক আছে, সো এই নর গেটে দুইটা ইনপুটই যেহেতু 0, আউটপুট হিসেবে দেখো 1ই আসবে। ঠিক আছে, সো আমরা যেহেতু এখন 0 0 দিচ্ছি, স্যার আউটপুট হিসেবে পাচ্ছি 1 0। হ্যাঁ বলো। স্যার কিউ জিরো এটা কিভাবে জানলাম আমরা এখানে? কিউ কিউ 1 কিউ বার 0, মানে এটা স্যার কিভাবে জানলাম? জিরো জিরো ইনপুটের জন্য, এসআর এর জিরো জিরো ইনপুটের জন্য এটা আমি আমরা এই যে দেখো, আগে আমরা অলরেডি স্টোর করছি, ধরে নাও আমরা 1 0 ইনপুট দিয়ে স্টোর করছি, বুঝতে পারছো? হ্যাঁ, যেটা আমরা অলরেডি করে আসছি। বুঝা গেছে জিনিসটা? ঠিক আছে, তো এখন কি হলো, আমি 0 0 ইনপুট দেওয়াতে আউটপুট 1 0ই আসে। ঠিক আছে, এটা কেন দেখাইলাম একটু পরেই বুঝবা। ধরো আমরা এখন 0 আর 1 ইনপুট দিই। ঠিক আছে, মানে সেট 0 হবে, রিসেট 1 হবে। আচ্ছা, তোমাদের এটা বলে দিই, এটার নাম সেট, এটার নাম রিসেট কেন? সেট করা মানে কোনো কিছুকে 1 বানানো, আর রিসেট করা মানে কোনো কিছুকে 0 বানানো। ঠিক আছে, দেখো যখন আমরা সেট 1 দিচ্ছি, তখন কিউ সেট হয়ে যাচ্ছে। ঠিক আছে, এখন রিসেট 1 দিচ্ছি, দেখবে কিউ রিসেট হয়ে গেছে বা 0 হয়ে গেছে। যাই হোক,
দেখো আমার সেট এখন 0, রিসেট এখন 1, ঠিক আছে? তো এখন দেখো যে আমাদের অলরেডি কিউ এর ভ্যালু 1 আছে, কিউ বারের ভ্যালু 0 আছে, ঠিক আছে? এটা আমরা জানি, বাট এটা আমাদের না জানলেও হবে, এটা যেটাই থাকুক না কেন। এখন যেহেতু রিসেট 1, আমরা কি জানি নর গেটের যে কোনো একটা ইনপুট 1 হওয়া মানেই আউটপুট হবে 0, ঠিক আছে? সো কিউ এখন 0 হয়ে যাবে। আচ্ছা, এখন কিউও 0, এসও 0, সো এই নর গেটের ইনপুট আউটপুট হবে হচ্ছে 1। সো এখন দেখবা কিউ বার হয়ে গেছে 1, ঠিক আছে? তো আমার কি হচ্ছে, আমি 0 1 ইনপুট দেওয়াতে আউটপুট হিসেবে পাচ্ছি 0, বা আমার কিউতে স্টোর হচ্ছে 0, ঠিক আছে? এখন যদি আমি আবার 0 0 দেই ইনপুট, এটা দেখানোর কারণটা বুঝবে এখনই। এখন যদি আবার 0 0 ইনপুট দেই, এখন আমরা কি জানি কিউতে 0 আছে, কিউ বারে 1 আছে, ঠিক আছে? তো এই যে কিউতে 0, এসেও দিলাম 0, যেহেতু নর গেটের দুইটা ইনপুটই 0, আউটপুট হবে 1, তাহলে আমি কিউ বারে 1 পাচ্ছি। এখন কিউ বারে আছে 1, রিসেটের ভ্যালু 0, যেহেতু নর গেটের একটা ইনপুট অ্যাটলিস্ট 1, আউটপুট হিসেবে আমি পাবো 0, সো কিউতে 0ই থাকতেছে। তাহলে এখানে 0 0 ইনপুট হিসেবে দেওয়ার পর আউটপুট হিসেবে 0 1 পাচ্ছি, ঠিক আছে? তাহলে এখন দেখো, যখন আমার কিউ এর ভ্যালু 1 ছিল, 0 0 দেওয়াতে কিউ এর ভ্যালু 1ই থাকতেছে। যখন আমার কিউ এর ভ্যালু 0, ইনপুট 0 0 দেওয়াতে কিউ এর ভ্যালু 0ই পাচ্ছি। তাহলে আসলে কি হচ্ছে, আগে আউটপুট যেটা ছিল সেটার উপর ডিপেন্ড করে কিন্তু আমি এখন আবার আউটপুট দিচ্ছি, ঠিক আছে? 0 0 ইনপুট দেওয়াতেই দেখো দুইটাতে রেজাল্ট ডিফারেন্ট, ঠিক আছে? তো আসলে যেটা হচ্ছে, আমি যদি 0 0 ইনপুট দেই, তাহলে ভ্যালু যেটা ছিল সেটাই থাকবে, সেটা চেঞ্জ হবে না, ঠিক আছে? আচ্ছা, এখন দেখি 1 1 ইনপুট দিলে কি হয়। ধরো রিসেট 1, সেটও 1, এখন কি হয় দেখো, এই নর গেটের ইনপুট যেতে একটা 1 আছে, কিউ পাবো 0, আবার এই নর গেটের ইনপুট যেতে একটা 1 আছে, কিউ বারও পাবো 0, ঠিক আছে? সো এখানে প্রবলেমটা কি হচ্ছে, আমি অলওয়েজ এখন এতক্ষণ পর্যন্ত এইভাবে স্টোর করছি যে কিউ এর ভ্যালু যেটা আছে, কিউ বারের ভ্যালু সেটার উল্টাটা হবে। এখানে দুইটার ভ্যালুই 0 হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো আমরা কখনো 1 1 কে ইনপুট হিসেবে দিব না, ঠিক আছে? তাহলে এসআর ল্যাচের জন্য আমি কি পাইলাম দেখো, এসআর ল্যাচের ইনপুট যদি 0 0 হয়, তখন নো চেঞ্জ হবে, ঠিক আছে? মানে স্টোরেজে যেটা ছিল সেটাই থাকবে। আমি যদি ইনপুট হিসেবে 0 1 দেই, তাহলে কিউ হবে 0। ইনপুট হিসেবে যদি 1 0 দেই, কিউ হবে 1, ঠিক আছে? আর ইনপুট হিসেবে যদি 1 1 দেই, এটা হচ্ছে কি আমার আনডিফাইন্ড অপারেশন, ঠিক আছে? এটা আমরা ট্রাই করব ইনপুট হিসেবে না দেওয়া। তো এসআর ল্যাচ নিয়ে কোশ্চেন আছে কারো? কনফিউশন থাকলে বলো। স্যার এই যে এসআর এর যে ইনপুট আউটপুট, ওটা নিয়ে একটু কনফিউশন, মানে কি ইনপুটটা নিয়ে মেইনলি। মানে এক্সাক্ট কি কনফিউশন, এটা একটু বলো। মানে স্যার এই যে আমি কিউ আর এস এর ক্ষেত্রে যেভাবে নিতেছি, মানে কিউ কিভাবে ধরতেছি বা এস কিভাবে ধরতেছি, ওটা আর কি। স্যার ইনপুট নেওয়ার বিষয়টা একবার যদি বলতেন তাহলেই হবে। দেখো দেখো, ধরো তোমাকে এতটুকু বুঝো,
আমি তো এখানে দেখাইছি সার্কিটটা কিভাবে কাজ করে, ঠিক আছে, এতটুকু বুঝো। তোমাকে আমি একটা মেমোরি দিলাম, বললাম মেমোরিটা হচ্ছে এসআর ল্যাচ, ঠিক আছে, এটা তোমাকে বলে দিলাম। তোমরা যেরকম ল্যাবে এম গেট অর গেট ইউজ করছো সেরকমই এসআর ল্যাচের জন্য চিপ পাওয়া যাবে। তো এখন তোমাকে যদি বলি এই মেমোরিতে তুমি এখন 1 স্টোর করো, তাহলে কি করবা? ইনপুট হিসেবে এস এর ভ্যালু 1 দিবা, আর এর ভ্যালু 0 দিবা, ঠিক আছে। কিউ আর কিউ বার কিন্তু তোমার মেমোরিতে যেটা আছে সেটা, এটা কিন্তু তুমি আসলে ইনপুট হিসেবে দিচ্ছ না, ভিতরে সার্কিটটা এইভাবে কাজ করতেছে। কিন্তু কিউ আর কিউ বারের ভ্যালু তোমার দেওয়ার দরকার নেই, তুমি জাস্ট এস এর ভ্যালু 1 দিবা, আর এর ভ্যালু 0 দিবা, তাহলেই মেমোরিতে 1 স্টোর হবে। তোমাকে যদি বলি মেমোরিতে 0 স্টোর করা দরকার, তাহলে এস এর ভ্যালু 0 দিবা, আর এর ভ্যালু 1 দিবা, তাহলে মেমোরিতে 0 স্টোর হবে। আর যদি এমন কোনো সিচুয়েশন আসে যেখানে আগে যেটা ছিল সেটাই রাখা দরকার, এরকমও দেখবা আসবে অনেক, ঠিক আছে, আগে যেটা ছিল সেটাই রাখা দরকার, তখন তুমি ইনপুট হিসেবে 0 0 দিবা, তাহলে আগে যেটা ছিল সেটাই থাকবে, সেটা চেঞ্জ হবে না। বুঝতে পারছো জিনিসটা? জি স্যার, বুঝতে পারছি। ঠিক আছে। আর সার্কিটে যেটা দেখাইছি, আমি অ্যাকচুয়ালি ইনপুট গুলা দিয়ে দেখাইছি যে ভিতরে কিভাবে কাজ করতেছে, কারণ তোমরা এরকম দেখো নাই যে যেটা আউটপুট সেটাই আবার ইনপুট হিসেবে আসতেছে, ঠিক আছে, এর জন্য দেখানো। তো এটা নিয়ে কারো কনফিউশন, আরো কোনো কনফিউশন থাকলে বলো। আর কারো কোনো কনফিউশন আছে? আচ্ছা, তো আগাই আমরা, একটু দাঁড়ান। স্যার কথা শোনা যাচ্ছে না। একটু ওয়েট করো, ঠিক আছে, আমি এখনো কিছু বলতেছি না। আচ্ছা, আমরা কন্টিনিউ করি। আচ্ছা, এখন দেখবো এস বার আর বার ল্যাচ। ঠিক আছে, এটা সার্কিটটা কিরকম? এখন আমরা এতক্ষণ আমরা নর গেট ইউজ করছি, এখন আমরা NAND গেট ইউজ করব। আর এই লেসটা কি স্যার? লেসটা দিয়ে কি করা হয় মানে? তুমি কখন আসছো তুমি? আমি স্যার আসলে একটু আমার লেট হয়েছিল স্যার, ইয়ার নেট ছিল না স্যার। আচ্ছা, ল্যাচ হচ্ছে গিয়ে মেমোরি, ঠিক আছে, ল্যাচ হচ্ছে 1 বিট মেমোরি। কোন একটা বিট স্টোর করতে চাইলে ল্যাচ ইউজ করব। আচ্ছা, তো দেখো, পরে তুমি আবার রেকর্ডিং দেখে নিও।
আচ্ছা, আমরা আগে নর গেট ইউজ করছি, এখন আমরা ন্যান্ড গেট ইউজ করব। ঠিক আছে, আর এটার ইনপুট হবে এস বার, এটার ইনপুট হবে আর বার। আর আগের মতোই এই যে কিউ, সেটা এখানে ইনপুট হিসেবে আসবে, আর এই যে কিউ বার সেটা এখানে ইনপুট হিসেবে আসবে। ঠিক আছে, এবং আগের মতোই দেখাই, এখানে দেখো, ধরো আমি যদি এস বারের ভ্যালু 0 দেই আর আর বারের ভ্যালু 1 দেই, তাহলে কি হয়? আচ্ছা, ন্যান্ড গেটের ক্ষেত্রে এটা বুঝে। এন্ড গেটের ক্ষেত্রে আমরা কি জানি? এন্ড গেটের ক্ষেত্রে যে কোনো একটা ইনপুট যদি 0 হয়, তাহলেই এন্ড গেটের আউটপুট হবে 0। ঠিক আছে, কারণ কি আমরা জানি যে কোনো একটা ভ্যালুর সাথে যদি 0 কে এন্ড করি, সেটার রেজাল্ট 0ই হবে। তো ন্যান্ড গেটের ক্ষেত্রে তাহলে যে কোনো একটা ইনপুট যদি 1 থাকে, সরি, যে কোনো একটা ইনপুট যদি 0 থাকে, তাহলে ন্যান্ড গেটের আউটপুট হবে 1। ঠিক আছে, তো এখন এস এর ভ্যালু যেহেতু 0, ন্যান্ড গেটের একটা ইনপুট 0 আছে, ঠিক আছে, সো এই ন্যান্ড গেটের আউটপুট হবে 1, সো কিউ এর ভ্যালু এখন হবে 1। ঠিক আছে, আর যদি, আর দেখো আর এর ভ্যালু, আর বারের ভ্যালু 1, কিউ এর ভ্যালু 1। ঠিক আছে, যেহেতু ন্যান্ড গেটের দুইটা ইনপুটই 1, দুইটা ইনপুট 1 হলে কি হবে? 1 and 1 সেটা নট, তাহলে আউটপুট হবে 0, সো কিউ বার হবে এখানে 0। ঠিক আছে, তাহলে এখন এখানে এস বার আর বার কেন বলতেছি? আগে দেখো, এস 1 দিলে কিউ 1 হচ্ছে, এখানে এস 0 দিলে কিউ 1 হচ্ছে। ঠিক আছে, এই জন্য এখানে আমরা এস বার আর বার বলতেছি। আচ্ছা, আগের মতোই এখানে দেখো, এখন যদি আমি 1 1 দেই, এখন এস বারের ভ্যালু 1, আর বারের ভ্যালু 1। ঠিক আছে, তো এখন কি হবে দেখো, এখন আমরা জানি যে কিউ এর ভ্যালু 1 আছে আর কিউ বারের ভ্যালু 0 আছে, যেটা আমরা অলরেডি স্টোর করছি। তো এখন কিউ 1 আর বারও 1, সো এই ন্যান্ড গেটের আউটপুট হবে 0। ঠিক আছে, এখানে কিউ বার 0, এস বার 1, 0 আর 1 এন্ড করলে তো 0ই হবে, সেটাকে নট করলে 1 হবে। ঠিক আছে, সো আমি কিউ 1 পাচ্ছি। তাহলে কি হচ্ছে, 1 1 ইনপুট দেওয়াতে আমি 1 0ই পাচ্ছি। ঠিক আছে, এখানে আইডিয়াটা আগের মতো, এখানে 0 0 দিলে যেমন চেঞ্জ হচ্ছিল না, এখানে 1 1 দিলে স্টোরেজে যেটা আছে সেটা চেঞ্জ হবে না। ঠিক আছে, এখন যদি এস বার 1 দেই আর বার 0 দেই, তাহলে কি হয়? দেখো, এস বার 1 আছে আর আর বার 0 আছে। তো এন্ড গেটের একটা ইনপুট 0, ন্যান্ড গেটের একটা ইনপুট 0 আছে, যেহেতু এখানে এই ন্যান্ড গেটের ক্ষেত্রে নিচেরটার জন্য এই ন্যান্ড গেটের একটা ইনপুট 0, সো এই ন্যান্ড গেটের আউটপুট 1 হবে, সো কিউ বার হবে 1। আর এখানে কিউ বার 1, এই ন্যান্ড গেটের জন্য কিউ বার 1, এস বারও 1, যেহেতু দুইটাই 1, এই ন্যান্ড গেটের আউটপুট হবে 0। ঠিক আছে, তো আমি যদি এস বার 1 আর বার 0 দিই, আমার স্টোর হবে হচ্ছে 0। এখন যদি আমি আবার 1 1 ইনপুট দেই, তাহলে যেটা হবে, আচ্ছা, এখন 1 1 ইনপুট দিচ্ছি কি অবস্থায়, এটা খেয়াল রাখতে হবে। এখন 1 1 ইনপুট দিচ্ছি, আমার এখন 0 1 আছে স্টোরেজে, সেই অবস্থায়। আচ্ছা, কি হয় দেখো, যেহেতু কিউ 0 আর আর বার 1, এই ন্যান্ড গেটের একটা ইনপুট যেহেতু 0 আছে, আমার আউটপুট হিসেবে 1ই আসবে। আর কিউ বার যেহেতু 1, এস বারও 1,
এই ন্যান্ড গেটের আউটপুট 0 আসবে। তো এখন 1 1 দেওয়াতে 0 1 আসতেছে, ঠিক আছে? মানে আগে যেমন 0 0 দেওয়াতে আগে যেটা ছিল সেটাই থাকতেছে, এখানে 1 1 দেওয়াতে আগে যেটা ছিল সেটাই থাকতেছে। আর এখন যদি আমি 0 0 দেই ইনপুট হিসেবে, তাহলে কি হবে? এই ন্যান্ড গেটের একটা ইনপুট যেহেতু 0, এখানে আউটপুট আসবে 1, ঠিক আছে? আর এই ন্যান্ড গেটের একটা ইনপুট যেহেতু 0, এখানে আউটপুট আসবে 1। তো এখানে ভুল হয়ে যাচ্ছে, দেখো এখানে কিউ আর কিউ বার দুইটাই 1 আসতেছে, যেটা এস আর ল্যাচের জন্য 1 1 দেওয়াতে হচ্ছিল, ঠিক আছে? সো এস বার আর বার ল্যাচ এস আর ল্যাচের উল্টা, ঠিক আছে? এখানে 0 1 দিলে কিউ এর ভ্যালু 1 পাচ্ছি, 1 0 দিলে কিউ এর ভ্যালু 0 পাচ্ছি। আর 1 1 এর জন্য আমার এই নো চেঞ্জটা হচ্ছে, ঠিক আছে? এস বার আর বার ল্যাচের জন্য। আর এই 0 0 দিলে একটা আনডিফাইন্ড অপারেশন পাচ্ছি। স্যার 1 1 আসলে ওটা ভুল কেন? কারণ দেখো, কিউ আর কিউ বার মানে কি? কিউ যেটা আছে কিউ বার সে তার উল্টাটা হবে না, ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। বুঝতে পারছো? জি স্যার। আমি অলওয়েজ চাবো সেইভাবে যাতে আউটপুটটা আসে। স্যার আমরা সর্বপ্রথম যে ভ্যালুটা দেই সেই ক্ষেত্রে কিউ আর কিউ বারের কি কোনো ইনিশিয়াল মান থাকে? যে কোনো একটা থাকতেই পারে, ঠিক আছে, আগে থেকে। মানে তাহলে স্যার বুঝবো কিভাবে যে কত আছে? আচ্ছা, কত আছে সেটা প্রথম কথা, তোমরা যখন সার্কিট ডিজাইন করবা, তোমরা এমন ভাবেই ডিজাইন করবা যে আগের আউটপুট কি ছিল সেটা তোমাদের ট্র্যাক রাখতে হবে, ঠিক আছে? ওটা আমরা দেখবো। এখন এত কথাটাই বুঝবা না আমি কি বলছি। বাট আরেকটা জিনিস হচ্ছে, এই যে যখন 0 1 ইনপুট দিচ্ছি, তখন কিন্তু আমার জানার দরকার ছিল না যে আগে আউটপুট কি ছিল। আমি কিন্তু 1 0 তাহলে পাইলাম কিভাবে, ঠিক আছে? এটা আমার সব ক্ষেত্রে জানার দরকার নেই, একমাত্র যখন এখানে 0 0 ইনপুট দিচ্ছি তখন আমার জানার দরকার আছে আগে আউটপুট কি ছিল, ঠিক আছে? বাট তুমি যদি ধরো এস আর ল্যাচের ক্ষেত্রে যদি 0 1 ইনপুট দাও, জানার দরকার নেই আগে আউটপুট কি ছিল, কিউ 0ই হবে। 1 0 দিলে জানার দরকার নেই আগে আউটপুট কি ছিল, কিউ 1ই হবে। বুঝতে পারছো জিনিসটা? তাহলে স্যার মানে মানে প্রথম যে 0 1টা দিলাম এটার মানটা কিভাবে আমরা হিসেব করি আসলে? আচ্ছা আচ্ছা, দেখো, আবার দেখো, এই যে 0 1 দিচ্ছি, ন্যান্ড গেটের ক্ষেত্রে আমরা কি বলছি বলতো? ন্যান্ড গেটের ক্ষেত্রে ধরো এ আর বি ন্যান্ড ও করতেছি, আচ্ছা স্যার, মানে গেটের ইনপুট হিসেবে আমরা আউটপুটটা হিসেব করি, হ্যাঁ মানে মানে গেটের আউটপুট হিসেবে। জি স্যার, বুঝতে পারছি। দেখো দেখো, যদি একটা ইনপুট 0 হয় তাহলেই ন্যান্ড গেটের ক্ষেত্রে আমরা কি বলতে পারতেছি? আউটপুট 1 হবে না? So, আরেকটা আসলে জানার দরকার নেই, আরেকটা যেটাই থাকুক না কেন আউটপুট তো 1ই হবে, তাই না? এইভাবে আমরা বুঝতেছি। জি স্যার। বুঝা গেছে জিনিসটা? আচ্ছা, আর কারো কোনো কোয়েশ্চেন আছে? আর কারো কোনো কোয়েশ্চেন নাই? আচ্ছা, একটু দাঁড়াও তোমরা।
আচ্ছা দেখো, তো এখন আমরা দেখবো হচ্ছে এসআর ল্যাচ উইথ কন্ট্রোল ইনপুট। ঠিক আছে, তো কন্ট্রোল ইনপুটটা কি? কন্ট্রোল ইনপুট আসলে এই যে শুরুতে দেখছিলাম ক্লক সিগন্যাল, কন্ট্রোল ইনপুট আসলে অনেকটা ক্লক সিগন্যালের মতো। ঠিক আছে, তো কন্ট্রোল ইনপুটটা কিভাবে কাজ করে দেখবো। তো সার্কিটটা আগে এঁকে নিই। আচ্ছা খেয়াল করো, এখানে দেখো আমি আরেকটা ইনপুট দিচ্ছি, এখানে সবগুলা ন্যান্ড গেট। ঠিক আছে, 4টা ন্যান্ড গেট আছে। তো এখানে খেয়াল করো আমি আরেকটা ইনপুট দিচ্ছি সি। ঠিক আছে, এই সিটাই হচ্ছে গিয়ে আমার কন্ট্রোল ইনপুট। তো প্রথমে দেখি, আচ্ছা আমি আরেক পেজে ট্রুথ টেবিলটা দেখাবো। ঠিক আছে, সি এস আর আর কিউ আর কিউ বার। আচ্ছা সি যদি আমার 0 হয় তাহলে দেখো কি হবে। সি যখন 0 হবে এই ন্যান্ড গেটের আউটপুট কি হবে? 1 হবে। এই ন্যান্ড গেটের আউটপুট 1 হবে, কারণ আমরা কি জানি, ন্যান্ড গেটের ক্ষেত্রে ইনপুট যেটাই ইনপুট 0 হইলেই আউটপুট 1 হবে। তো এখন দেখো এতটুকু কি, এতটুকু কিন্তু আমাদের আগের এস বার আর বার ল্যাচ। ঠিক আছে, এই পার্টটুকু। এস বার আর বার ল্যাচের ক্ষেত্রে আমরা কি জানি, ইনপুট 1 মানে ইনপুট 1 দিলে আনচেঞ্জড থাকতেছে, আগে যেটা আউটপুট ছিল সেটাই থাকবে। তো এখন সি 0 হওয়াতে যেটা করতেছি, সি 0 হইলে তুমি এস আর আর এর ভ্যালু যেটাই দাও না কেন, ঠিক আছে, এস তুমি 1 দাও আর 0 দাও, বা এস 0 দাও আর 1 দাও, যায় আসে না। যেহেতু সি 0, এই ভিতরে এস বার আর বার ল্যাচের সার্কিটটার ইনপুট 1 হয়ে যাচ্ছে, এবং তাতে যেটা হচ্ছে কিউ আর কিউ বার আনচেঞ্জ থাকতেছে। ঠিক আছে, এইভাবে আমরা এস আর ল্যাচটাকে কন্ট্রোল করতেছি। মানে কি, আমরা সব সময় মেমোরিকে চেঞ্জ করতে দিব না। ঠিক আছে, কন্ট্রোল ইনপুটটা নরমালি তোমার কম্পিউটারের সিপিইউ মানে কন্ট্রোল করবে। ঠিক আছে, সি 1 দিলে, সরি সি 0 দিলে এই মেমোরির কোনো কিছু চেঞ্জ হবে না। ঠিক আছে, সো সি 0 হইলে এস আর আর যেটাই থাকুক না কেন, কিউ আর কিউ বার আনচেঞ্জ থাকবে। আর সি যদি 1 দেই তখন যেটা হবে, তখন পুরা সার্কিটটা এস আর আর এর ভ্যালুর উপর ডিপেন্ড করবে। ঠিক আছে, মানে সি অনেকটা আমার মেমোরিটা কি এনেবলড নাকি ডিসেবলড সেইটা বুঝাচ্ছে। ঠিক আছে, সি 0 হইলে আমরা মেমোরিটাকে ডিসেবল করে রাখছি, সি 1 দিলে আমরা মেমোরিটাকে এনেবল করে রাখছি। তো এখন দেখো এস যদি 0 দেই, সুইচের মতো, বুঝি নাই কোশ্চেন, আবার মানে বলো। কোন একটা পাওয়ার সুইচের মতো কাজ করে সি ওই। হ্যাঁ, পাওয়ার সুইচের মতো কাজ করে অনেকটা। ঠিক আছে,
ঠিক আছে, তো ধরো আমার সি যখন 1, সে অবস্থায় যদি এস 0 দেই আর আর 1 দেই, তাহলে কি হবে দেখো, এস যেহেতু 0, এই ন্যান্ড গেটের আউটপুট 1 হবে, কারণ আমরা ন্যান্ড গেটের ক্ষেত্রে কি জানি, যে কোনো একটা ইনপুট 0 হইলে আউটপুট 1। আর আর যেহেতু 1, সিও যেহেতু 1, এই ন্যান্ড গেটের নিচের ন্যান্ড গেটটার আউটপুট হবে হচ্ছে 0। ঠিক আছে, তাহলে এখন বেসিক্যালি কি হচ্ছে, এই যে ভিতরে এস বার আর বার ল্যাচটা আছে, এটার ইনপুট হিসেবে কি যাচ্ছে, 1 0 যাচ্ছে। 1 0 গেলে আমরা কি জানি, আউটপুট হবে 0 1। ঠিক আছে, তাহলে এখানে কিউ এর ভ্যালু 0 পাবো, কিউ বারের ভ্যালু 1 পাবো। কারণ সি 1 থাকা অবস্থায় আমি যদি 1 0 দেই, তাহলে কি হয় দেখো, আচ্ছা 1 0 দেওয়ার আগে আমি আগে 0 0 দিয়ে দেখাই। সি 1 থাকা অবস্থায় যদি আমি 0 0 দিই, ধরো এখন 0 1 আছে মেমোরিতে, তাহলে যেটা হবে, এস যেহেতু 0, এখানে 1 আসবে, আরও যেহেতু 0, এখানে 1 আসবে। এবং আমরা কি জানি, আমরা জানি যে এস বার আর বার ল্যাচের ক্ষেত্রে 1 1 দেওয়া মানে আনচেঞ্জড। ঠিক আছে, সো এখানে আমার আসলে আনচেঞ্জ থাকবে। এখন সি 1 থাকা অবস্থায় যদি 1 0 ইনপুট দেই, তাহলে যেটা হবে, আচ্ছা সিও 1 এসও 1, তাহলে এই ন্যান্ড গেটের আউটপুট হবে হচ্ছে 0। আর এখানে সি 1 আর আর 0, সো এই ন্যান্ড গেটের আউটপুট হবে 1, যেহেতু আর 0 আছে। ঠিক আছে, এবং আমরা কি জানি, এস বার আর বার ল্যাচের ক্ষেত্রে যে ভিতরের এটা যেহেতু এস বার আর বার ল্যাচ, এস বার আর বার ল্যাচের ক্ষেত্রে 0 1 ইনপুট দেওয়া মানে আউটপুট হবে হচ্ছে 1 0। ঠিক আছে, সো এখানে কিউ হবে 1, কিউ বার হবে 0। আর একইভাবে এটা দেখাবো না, সি 1 থাকা অবস্থায় যদি এস 1 দাও আরও 1 দাও, তাহলে দেখবা আনডিফাইন্ড অপারেশন পাবো। ঠিক আছে, আনডিফাইন্ড, আচ্ছা দেখাই দিই আনডিফাইন্ড কেন হবে। যেহেতু সবাই 1 ইনপুট, প্রত্যেকটা ন্যান্ড গেটের আউটপুটই হবে 0, এবং এস বার আর বার ল্যাচের ক্ষেত্রে 0 0 ইনপুট দেওয়া মানেই ওই যে ভুল আউটপুট আসবে। ঠিক আছে, সো এটা আনডিফাইন্ড অপারেশন। ঠিক আছে, সো বেসিক্যালি একই জিনিস, জাস্ট কন্ট্রোল ইনপুট যেটা করতেছে, কন্ট্রোল ইনপুট 0 থাকলে ফোর্স করতেছে আনচেঞ্জ থাকার জন্য, আর কিছু না। এটা নিয়ে কোশ্চেন আছে কারো? স্যার আমাদের তো এমন কোনো সিচুয়েশন আসবে না যেখানে আনডিফাইন্ড এর অংশটা ইউজ করা লাগবে, তাই না স্যার? যেহেতু না, আনডিফাইন্ড মানটা। আনডিফাইন্ড আমরা ইউজ করব না। আচ্ছা, ঠিক আছে, ওরকম কোনো সিচুয়েশন আসবে না যেখানে আনডিফাইন্ড ইউজ করতে হবে। আর কারো কোনো কোশ্চেন? স্যার এখানে তাহলে টোটাল 5টা ইনপুট আসবে, মানে 5বার ইনপুট নেওয়া লাগবে? না না, 5 বার ইনপুট নেওয়া লাগবে এমন তো কোনো কথা না, আমি জাস্ট দেখাইছি যে কোন ইনপুটের জন্য কি হয়। ঠিক আছে, এখানেও এসআর ল্যাচের জন্য সেম। এখানেও আসলে যেটা হচ্ছে, আমি একটু পরিষ্কার ভাবে দেখাই দিই। সি যখন 0 হবে, আমার কিউ এর ভ্যালু আনচেঞ্জ থাকবে। ঠিক আছে, সি 1 হইলে এস আর আর যদি 0 0 হয়, তখনও কিউ থাকবে আনচেঞ্জ। ঠিক আছে, সি যদি 1 হয়, এস যদি 0 হয় আর আর যদি 1 হয়, তাহলে কিউ হবে 0। ঠিক আছে, সি যদি 1 হয়, এস যদি 1 হয় আর আর যদি 0 হয়, তাহলে কিউ হবে 1। আর যদি সবাইকেই 1 দেই, তখন সেটা হবে হচ্ছে আনডিফাইন্ড অপারেশন। ঠিক আছে,
এখানে অ্যাকচুয়ালি 5টা ইনপুট তো না, এখানে যেটা হচ্ছে সি এর ভ্যালু 0 থাকা অবস্থায় এস আর আর এর তো আরো 4 রকম ভ্যালু আসতে পারে, সো এখানে আসলে টোটাল 8 রকম ইনপুট আছে। বুঝা গেছে জিনিসটা? জি স্যার। আচ্ছা, ফাইনাল আর একটা জিনিস দেখবো, আজকের আজকের মতো এখানেই শেষ করব। তারপর সেটা হচ্ছে ডি ল্যাচ। ঠিক আছে, তো আমরা কি কি দেখলাম? এসআর ল্যাচ দেখছি, এসআর ল্যাচ উইথ কন্ট্রোল ইনপুট, এস বার আর বার ল্যাচ, আর এখন হচ্ছে ডি ল্যাচ। আচ্ছা, এটা ডি ল্যাচটা সরাসরি কন্ট্রোল ইনপুট দিয়ে দেখাবো। ঠিক আছে, কারণ যে কোনো সার্কিটে তোমাদের কন্ট্রোল ইনপুটটা আসলে ইউজ করতে হবে। কারণটা তোমরা পরে আস্তে আস্তে বুঝতে পারবা। ঠিক আছে, এখন বুঝাইলে যেহেতু বুঝবা না, এই ক্লাসে বুঝাচ্ছি না। আচ্ছা, এখানে ব্যাপারটা দেখো, ডি ল্যাচের ক্ষেত্রে ইনপুট হচ্ছে একটাই। ঠিক আছে, জাস্ট ডি একটা ইনপুট আছে। এই ডি এর ইনপুটটাই একটা সরাসরি এই ন্যান্ড গেটে যাচ্ছে, আরেকটা নট গেটের মাধ্যমে এই ন্যান্ড গেটে যাচ্ছে, আর কিছু না। আর আগের মতোই সি আছে যেটা কন্ট্রোল ইনপুট, আর এই পার্টটুকু দেখো, এই পার্টটুকু আমাদের আগের এস বার আর বার ল্যাচ। ঠিক আছে, তো এখানে যেটা হবে আগের মতোই, আমি অন্য পেজে দেখাই। সি যখন 0 দিবা, ঠিক আছে, সি 0 দিলে ডি এর ভ্যালু যেটাই থাকুক না কেন, সি যেহেতু 0, আগের মতো এই ন্যান্ড গেট দুইটার আউটপুট 1 1 হয়ে যাবে। এবং এস বার আর বার ল্যাচের ক্ষেত্রে আমরা অলরেডি জানি যে 1 1 ইনপুট হওয়া মানে আনচেঞ্জ থাকবে। ঠিক আছে, সো এখানে সি 0 থাকলে এটা আনচেঞ্জডই থাকবে। ঠিক আছে, কিউ আর এর ভ্যালু আনচেঞ্জ থাকবে। আচ্ছা, সি যদি 1 হয়, তখন যদি ডি এর ভ্যালু 0 দেই, তাহলে কি হবে দেখো, ডি এর ভ্যালু যেহেতু 0, এই ন্যান্ড গেটে একটা ইনপুট অ্যাটলিস্ট হবে 0। যেহেতু একটা ইনপুট অ্যাটলিস্ট 0, এখানে এই ন্যান্ড গেটের আউটপুট হবে 1। আর এই ডি যেহেতু 0, এই নট গেটের আউটপুট হবে 1। সো এই ন্যান্ড গেটে ইনপুট হিসেবে দুইটাই যাবে 1। যেহেতু দুইটাই 1, এই ন্যান্ড গেটের আউটপুটটা হবে 0। এবং আমরা কি জানি, এস বার আর বার ল্যাচের ক্ষেত্রে ইনপুট 1 0 হইলে আমার কিউ এর ভ্যালুজ হবে 0। ঠিক আছে, সো এখানে সি 1 থাকা অবস্থায় ডি যদি 0 হয়, কিউ এর ভ্যালু হবে 0, কিউ বার এর ভ্যালু হবে 1। আর সি 1 থাকা অবস্থায় ডি এর ভ্যালু যদি 1 দেওয়া হয়, তাহলে কি হচ্ছে দেখো, আচ্ছা, সি এর ভ্যালু 1, তো এখানে দুইটা ইনপুটই 1 হবে। ডি এর ভ্যালু 1, সো এই ন্যান্ড গেটে 1 যাচ্ছে, আর এই নট গেটের মধ্যে দিয়ে এখানে 0 যাচ্ছে। তো এই ন্যান্ড গেটের দুইটা ইনপুটই যেহেতু 1, এটার আউটপুট হবে 0। আর এই ন্যান্ড গেটে যেহেতু অ্যাটলিস্ট একটা 0 আছে, এখানের আউটপুটটা হবে হচ্ছে 1। তাহলে এস বার আর বার ল্যাচের ইনপুট হিসেবে কি যাচ্ছে, 0 যাচ্ছে আর 1 যাচ্ছে। আর 0 আর 1 গেলে আমরা কি হয় জানি, 0 আর 1 গেলে কিউ এর ভ্যালু হবে 1। ঠিক আছে,
সো এখানে কিউ এর ভ্যালু 1 হবে, কিউ বারের ভ্যালু 0 হবে। আচ্ছা, এখন আমার কোয়েশ্চেন হচ্ছে যে এখানে এস আর ল্যাচের থেকে ডি ল্যাচের সুবিধাটা কোথায় পাচ্ছি আমরা? কেউ বলতে পারবা? কেউ বলতে পারবা? স্যার একটা ইনপুট দিচ্ছি এই জন্য। হ্যাঁ, এটা একটা সুবিধা যে আমরা একটা ইনপুট দিচ্ছি, আগে দুইটা ইনপুট লাগতো, এখন একটা ইনপুট দিচ্ছি। আর কোনো আরেকটা সুবিধা আছে, বড় একটা সুবিধা আছে। আচ্ছা দেখো, ডি ল্যাচের ক্ষেত্রে দেখো আনডিফাইন্ড অপারেশন নাই, ঠিক আছে। এস আর ল্যাচে কিন্তু আনডিফাইন্ড অপারেশন ছিল, ঠিক আছে, কিন্তু এখানে আনডিফাইন্ড অপারেশন নাই। সেটা আমরা কিভাবে এনশিওর করতেছি? আমরা অলওয়েজ এটা এনশিওর করতেছি যাতে একটা ন্যান্ড গেটে যে ইনপুটটা যাচ্ছে অন্য ন্যান্ড গেটে যাতে তার উল্টা ইনপুটটা যায়। তো আমার কখনোই এই যে একই ইনপুট যাওয়া পসিবল না, ঠিক আছে। এটাই আমার ডি ল্যাচে আসলে সুবিধাটা, ঠিক আছে। কারো কোনো কোয়েশ্চেন আছে? কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলো, নাহলে আজকে আপাতত আজকের ক্লাস শেষ। স্যার এগুলোর সাইড দিবেন? এগুলা স্লাইড দিব। আচ্ছা, আর স্যার কোশ্চেন গুলো কি এরকম হবে, মানে প্র্যাকটিসের জন্য মানে কি করব? নেক্সট ক্লাসে রাখবেন? আচ্ছা, এই ফ্লিপ ফ্লপ আর ল্যাচ থেকে তোমাদের প্র্যাকটিসের জন্য এখান থেকে জাস্ট কিভাবে কাজ করতেছে এটাই শিখো। এগুলাকে আমরা পরে ইউজ করব, ঠিক আছে, তখন প্র্যাকটিস প্রবলেম আসবে। বুঝা গেছে? আপাতত জাস্ট কেমনে কাজ করতেছে এটা বুঝাটা জরুরি। আচ্ছা ঠিক আছে। স্যার অ্যাসাইনমেন্টে একটা প্রবলেম ছিল স্যার। হ্যাঁ, অ্যাসাইনমেন্টের প্রবলেম বলো। স্যার 7-এর বিতে স্যার মানে হুম, ডাব্লিউ কে কোনোভাবে এলিমিনেট করতে পারতেছিলাম না স্যার, যদি একটা হিন্টস দিতেন। আচ্ছা আচ্ছা, দাঁড়াও। আর 9 এর বিটা স্যার? একটু দাঁড়াও। স্যার 9B তে এসওপিটা বের করা গেছে, কিন্তু পিওএস বের করতে একটু প্রবলেম হচ্ছে। আচ্ছা, তোমাদের এইটা কিন্তু আমি দেখাইছি, ঠিক আছে, 7B যেটা বলতেছো, ঠিক আছে। স্যার এই ক্লাসে এরকম একটা দেখিয়েছি। ক্লাসে এরকম একটা দেখাইছিলাম, এখানে জাস্ট WXY এর বদলে ABC ছিল, ঠিক আছে, আর কিছুই না। এখানে জাস্ট আমি এগুলা চেঞ্জ করে দিছি, সো এটা পারবা, ঠিক আছে। ওইটা একটু দেখো। এটা তোমাদের মনে আছে নাকি জানি না, তোমাদের ক্লাসেই মনে হয়। মানে একটা প্রবলেম, তোমাদের একটা বুলিয়ান অ্যালজেব্রার প্রবলেম একটা স্যার। ক্লাসে দিছিলাম, পরের ক্লাসে সলভ করছিলাম, মনে আছে? জি স্যার, এটা খাতায় করা ঠিক আছে, এটা আসলে সেই প্রবলেমটাই 7B। স্যার। আচ্ছা, 9Bটা 9Bটা একটু দাঁড়াও।
স্যার 9 এর বিটা কি ক্যানোনিক্যাল ফর্মে করলে ইজি হবে? কারণ এখানে তো 5টা ভ্যারিয়েবল, এটা ট্রুথ টেবিল তো তৈরি করা অনেক বড় হয়ে যাবে। ট্রুথ টেবিল কেন করবা? তো সাম অফ মিনটার্ম প্রোডাক্ট অফ ম্যাক্সিমাম সরাসরি বুলিয়ান অ্যালজেব্রা ইউজ করে কিভাবে বের করতে হয় জানো না? জি স্যার, মানে ক্যানোনিক্যাল ফর্ম দিয়ে। হ্যাঁ, সেইভাবেই তো করবা। আচ্ছা আচ্ছা। স্যার এটা এসওপিটা বের করতে পারছি, কিন্তু পিওএস বের করতে একটু ঝামেলা হইতেছে। এটা যদি একটু বলতেন তাহলে ভালো হতো। 9 এর বিতে সাম অফ মিনটার্ম থেকে তো প্রোডাক্ট অফ ম্যাক্সিমাম সরাসরি বের করা লাগে, সরাসরি বের করা যায়। সরাসরি যে দুইটার জন্যই দেখাইতে হবে সেটা তো বলি না, তুমি যদি স্যার একটা পেয়ে যাও। স্যার যেগুলো আমার হচ্ছে এসওপি সাম অফ মিন টার্মে আসছে তার ওটাগুলো হচ্ছে প্রোডাক্ট অফ ম্যাক্স টার্মে বসিয়ে দিলেই তো হবে, তাই না? হ্যাঁ সেটাই তো, সেটা করলেই হবে। ইকুয়েশনটা লিখতে হবে, সেই ইকুয়েশনটা অ্যাকচুয়ালি অনেক বড় হয়ে যায় স্যার। জি স্যার, নাম্বার দিয়ে দেখাবা তাহলেই হবে। ও জি স্যার। হ্যাঁ ইকুয়েশনটা তো লিখতে হবে, ইকুয়েশনটা বড় হোক। কত বড় হয়? স্যার মোটামুটি এক পৃষ্ঠার 3 ভাগের মানে 4 ভাগের 3 ভাগ। ওটা সমস্যা না, ও জি ঠিক আছে। স্যার। তার মানে তো কোর্সই তুমি কোর্স না। মানে স্যার করছি স্যার, অ্যাকচুয়ালি ইকুয়েশনটা এত বড় আসছে স্যার, মানে বুঝতেছিলাম না যে আসলে। আর স্যার ওই যে 5 নাম্বারের ওইটা ক্যালকুলেটর ছাড়া কি কোনোভাবে করা যাবে? এটা তো কিউবের একটা ইকুয়েশন চলে আসে। হ্যাঁ ওটা ক্যালকুলেটর দিয়ে করবা। আচ্ছা স্যার। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন? স্যার আমার একটা কোয়েরি ছিল। আমি গতকালকে রাতের বেলা মনে হয় মিডের পেপারটা সাবমিট করেছি। ওটা তো স্যার ইএলএমএস এ আমি পাচ্ছিলাম না কোনো সাবমিশন প্যানেল, দেন আমি মেইলই করেছি। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ দাঁড়াও, ওইটা তুমি আবার আমাকে আরেকটা মেল, তোমাকে আমি একটা মেল দিচ্ছি, ঠিক আছে, বলতেছি কি করবা। আচ্ছা জি জি এখনই দিচ্ছি, ঠিক আছে। জি স্যার। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে? স্যার আমার একটা প্রবলেম হয়ে গেছে। হ্যাঁ বলো। স্যার আমি তো খাতায় ঠিকঠাক লিখেছি, কিন্তু পিডিএফ যখন করেছি তখন পিডিএফ এ কয়েকটা লিটারেল যায়নি, তো এই কারণে এখন আমি কি করব স্যার? পিডিএফ এ কয়েকটা লিটারেল যায়নি, মানে একটা ইকুয়েশনে কয়েকটা লিটারেল যায়নি, মানে লাস্টে আর কি। বাকি সব ঠিক ছিল, ইভেন আমার খাতায় করা ঠিক আছে, বাট আমি যখন ছবি তুলেছি পিডিএফ এ কয়েকটা লিটারেল যায়নি। তো এই ক্ষেত্রে আমি কি করতে পারি? দাঁড়াও। কারণ স্যার আপনি তো দেখে বুঝছেন যে আমি ওগুলা লিখিনি, কিন্তু আমি তো লিখেছি। তো স্যার এখন আমার কি করা উচিত? দাঁড়াও তো, দাঁড়াও। কোন কোশ্চেনের যায় নাই? স্যার কোন একটা কোয়েশ্চেনে যেন স্যার, আমি কি স্যার আপনাকে আবার পিডিএফটা না পাঠাবো? না না না, আগে বলো কোন কোশ্চেনের। স্যার দাঁড়ান আমি দেখি বলছি। স্যার আমার না 7 নাম্বার কোশ্চেনে লিটারেলস গুলো না অস্পষ্ট আসছে। অস্পষ্ট আসছে সেটা প্রবলেম না,